বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তারপর এটা সেকুলারিজম, কিন্তু এইবার যদি আমরা সতর্ক না থাকি তাহলে লিঙ্গবাদ ঢুকে যাবে। এখন মানে কেন এত ইম্পর্টেন্ট এই বিষয়টা, আপনারা তো জানেন যে আসিফ মাহতাব যে মানে পরিচিত হয়েছেন যে বই ছেড়ার মাধ্যমে, তো ওই মিটিংয়ে কিন্তু আমি ওকে নিয়ে গিয়েছিলাম এবং আমরা পাশাপাশি আমার বক্তব্য ছিল 40 মিনিট, আমি 15 মিনিট ওকে দিয়েছিলাম যেন ও যেন উপস্থাপন করে, এবং কি বই ছিঁড়ার আগ মুহূর্তে বলছে স্যার বই ছিঁড়ব কিনা, আমি বলছি আল্লাহর নাম নিয়ে বই ছিঁড়ো। তো যাই হোক, এখন ইস্যুটা হচ্ছে কি কেন ইম্পর্টেন্ট, আমি আমার পড়াশোনা হচ্ছে আসলে এই ট্রান্সজেন্ডার বা এই ধরনের, আমার পিএইচডি আছে সিঙ্গাপুরে, এবং ইসের বাংলাদেশে প্রায় 12 বছর ধরে পাবলিক হেলথে কাজ করছি। এই পাবলিক হেলথ এবং এই ইস্যুগুলোর মাধ্যমে এই লিঙ্গবাদগুলো সারা ওয়ার্ল্ডে পপুলারাইজ হয়েছে। এখন ইস্যুটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, এই ইস্যুটা এতই গুরুত্বপূর্ণ যে একটা বই ছিঁড়া বা ইস্যু এর আগে কিন্তু বাংলাদেশে 20 বছর কাজ হয়েছে ব্র্যাকের মাধ্যমে 2005 সালে রিয়েলাইজিং রাইটস। এখানে ইস্যুটা হচ্ছে শব্দের মারপ্যাচ। এই যে আপনারা বলতেছেন বাংলাদেশে যখন সেকুলারিজম ঢুকাইছে তখন কিন্তু কেউ বুঝে নাই জিনিসটা কি। এই যে আজকে যে কবি সাহেব উনিও বললেন যে একটা দিয়ে দিছে, এখন আমরা বাঙালিরা হচ্ছে কি বাংলাদেশিরা শব্দর এটা যে একটা শক্তিশালী উইপন এইটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু দেখেন এই সেকুলারিজম শব্দ বাদ দেওয়ার জন্য 53 বছর পর ওয়েট করতে হচ্ছে। এখন যদি বাংলাদেশের সংবিধানের সময় যদি একটা শব্দ অ্যাড করে দেয় যে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে, এই লিঙ্গ শব্দ চলে আসলে সব চলে আসলো, হয়তো ইম্প্যাক্ট আগামী 5-10 বছরে বোঝা যাবে না, কিন্তু 15-20 বছর পর থেকে বোঝা যাবে। এখন তার প্রমাণ দেখেন, এটা এত ইম্পর্টেন্ট, বিএনপি অলরেডি রেইনবো স্টেট ঘোষণা করছে, কিন্তু এটা কিন্তু জেনে বুঝেই করেছে। বিএনপি সবাই কিন্তু বুঝে না ব্যাপারটা, এবং সিনিয়ররাও জানেন না, কিন্তু যারা পলিসি মেকিং করছেন রেইনবো স্টেট, এটা হলো সাউথ আফ্রিকার মডেল। সাউথ আফ্রিকায় কিন্তু সবার আগে সমলিঙ্গের বিয়ে মানে লিগালাইজ হয়েছে এই রেইনবো স্টেটের আন্ডারে, যে বৈষম্য মুক্ত দেশ। এখন এক্স্যাক্টলি সেম বৈষম্য নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তো এই যে ইস্যুসগুলো, যেমন ধরুন 2005 সাল থেকে শুরু হয়েছে, এবং ফজলে আবেদ সাহেব ওনাদের যদি জেন্ডার পলিসি পড়েন, আমি যত কথা বলতেছি তাদের ওয়েবসাইটের ইনফরমেশনই, তাদের জার্নাল আর্টিকেলের ইনফরমেশনই, যে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে জেন্ডার বৈষম্য কমানো। 2012 সালের যে তারা পলিসি চেঞ্জ করছে, তো ওইখানে তাদেরকে ওই পলিসির মাধ্যমে 100% সমকামিতা বান্ধব প্রতিষ্ঠান হিসেবে তারা নীতি ঘোষণা করছে, এবং তার জীবনের সবচেয়ে শেষ কাজ হলো এইটা। এবং পৃথিবী যেহেতু চেঞ্জ হচ্ছে, প্রগতিশীল, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তারপর আরও কেন মানে চিন্তার বিষয়, বড় বড় স্কলার যাদের কথার অনেক দাম আছে সংবিধান যে চেঞ্জের সময়, যেমন আনু মোহাম্মদ উনি গতকালও কিন্তু এই লিঙ্গবাদের কথা নিয়ে আসছেন, এবং মানে সমকামিতা আনতে হবে। তারপরে ডক্টর সলিমুল্লাহ খান, উনি এত ভালো একজন মানুষ হিসেবে চিনতাম, কিন্তু ওপেনলি উনি এটাকে পক্ষে নিছেন, ভিডিও বক্তব্য দিয়েছেন ঢাকা ভার্সিটি, তার ওয়েবসাইট তার ফেসবুক প্রোফাইলেই আছে যে এলজিবিটি এটা বাস্তবতা। কারণ তার সুপারভাইজার ফ্রান্সে লেসবিয়ান ছিল, সে কবিতা লেখছে, এখন আমাদেরকে আসতে হবে। গণতন্ত্র যেহেতু আমরা মাইনে নিছি, আমাদের এখানে মাইনে নিতে হবে। এখন যেহেতু আইন ইললিগাল আছে, ভবিষ্যতে লিগাল করতে হবে। এই ধরনের যে মানুষ বড় বড় সিনিয়ররা তারা এটার পক্ষে গিয়েছে, তার মানে এটা একটা বিরাট ইস্যু, এবং এই ইস্যুগুলো আসবে হলে শব্দের মাধ্যমে। এখন ধরেন যে এই যে আমাদের দেশে যে শুরু হয়েছে হিজড়ার সহানুভূতিকে কাজে লাগিয়ে এলজিবিটি লিগালাইজেশন করা, কারণ এর সাথে বিলিয়নস অফ ডলারের ফান্ডিং আছে, সারা ওয়ার্ল্ড শিফট হয়ে গেছে। দেখেন এত বড় একটা ইস্যু হয়েছে, বিএনপি কোনো স্টেটমেন্ট দেয়নি, জামাত ইসলামও কোনো স্টেটমেন্ট দেয়নি এই যে শরীফের গল্পের সময়, কারণ সবাই জানে যে পশ্চিমাদেরকে খুশি রাখতে হবে। এখন আমাদের সমস্যা হয়েছে কি, আমরা চাই যে ওয়েস্টকে খুশি রাখা, কিন্তু আমাদের আইডেন্টিটি বিসর্জন দিব কেন? আর আমাদের আইডেন্টিটি হলো মুসলিম আইডেন্টিটি, এর জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আর এই যে এইটা হচ্ছে আইডেন্টিটির প্রশ্ন। একজন যদি আমাদের যদি মুসলিম আইডেন্টিটি না থাকে তাহলে এই দেশ বিলীন হয়ে যাবে, কারণ আমরা ইন্ডিয়ার পেটের মধ্যেই রয়েছি। এবং ইন্ডিয়া জাস্ট 2014 সালে ওদের এই আইনটা
সমকামিতার সমর্থন ছিল 15%। 2018 সালে যখন ওই সমকামিতা লিগ্যাল করলো 377, যেটা ব্র্যাক অনেক চেষ্টা করতেছে, এবং ওইটার সাবস্টিটিউট হিসেবে নিয়ে আসছিল ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন, এটা কিন্তু পাশ হওয়ার কথা ছিল। এবং আমি যখন এই কথাগুলো নিয়ে 2022 সাল থেকে বলা শুরু করেছি, ডিজিএফআই কিন্তু আমার পিছিয়ে ছিল, আমি খুব ভয়ে থাকতাম সবসময়। এবং এই যে আন্দোলনের সময় যে আমাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চলতেছিল, পরে আমি আসিফকে বললাম যে গ্রেপ্তার করবো আমাদের দুইজনকে, সম্ভবত তুমি চলে যাও। এখন আমি যাব কি না, তখন আমার মেয়ে আছে ইউনিভার্সিটিতে পড়বে, বা আমার ওয়াইফ, ওরা বললো যে তোমার ইস্যুটা আমরা বুঝতেছি, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ এই দেশ স্বাধীন হলে এই লিঙ্গবাদ এইটা ঢুকবে, তাহলে তোমাকে বাবা তুমি টেনশন করো না, তোমার কাজ হবে স্বাধীন হওয়ার পরে। তো সেই জন্য আমি লুকায়েছিলাম এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। তো এ নিয়ে এই যে শব্দের যে মারপেজগুলো সচেতন হইতে হবে, যেমন হিউম্যান রাইটসের মধ্যে এখন এলজিবিটি অটোমেটিক্যালি আছে, 2011 সাল থেকে জাতিসংঘের মাধ্যমে এটা হয়ে গেছে। তারপরে ইকুয়ালিটি, ডেমোক্রেসি, এই শব্দগুলোর মধ্যে অটোমেটিক্যালি এলজিবিটি আছে। তো এই শব্দগুলোকে আমাদেরকে ডিফাইন করতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে হিজড়া এবং ট্রান্সজেন্ডার, এখানে যে একটা ওনারা যে প্রস্তাব করেছে যে থার্ড জেন্ডার, আসলে এটাকে বলতে হবে যে বায়োলজিক্যাল ম্যান, উইমেন, ইভেন হিজড়া অবলিক ইন্টারসেক্স। থার্ড জেন্ডার হচ্ছে একটা আমব্রেলা টার্ম, যার মধ্যে অলরেডি এলজিবিটি আছে, যদি আমরা হিস্ট্রিক্যালি দেখি, তাহলে সমকামিতা আছে। তো সেই জন্য থার্ড জেন্ডারের জায়গায় লিখতে হবে হিজড়া অবলিক ইন্টারসেক্স হচ্ছে বায়োলজিক্যালি ডিফেক্ট, তারপরে ম্যান, উইমেন অ্যান্ড পার্সন উইথ বায়োলজিক্যাল ডিফেক্ট। এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাংলাদেশে একটা বড় বিপদ থেকে বাঁচবে। এটা কত বড় বিপদ, এটা বলে শেষ করছি। ইলন মাস্ক, সে তার টুইটার কিনছে দ্বিগুণ দাম দিয়ে, $42 বিলিয়ন ছিল, $45 বিলিয়ন কিনছে, এটা এই লিঙ্গবাদের বিরুদ্ধে কাজ করার জন্য, কারণ তার ছেলে মেয়ে হয়ে গেছে। তো সেই জন্য আমার অনুরোধ থাকবে, এখানে আপনার অনেক বিজ্ঞ লোক আছেন, বিএনপিকেও বলবো যে এটাকে ক্লিয়ার করবেন, তা নাহলে এটা ফিউচার রাজনীতি ডিফাইন করবে। ধন্যবাদ।